আসসালামু আলাইকুম। পুরোদমে মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বের দামদমা। ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এরই মধ্যে হিজবুল্লাহ আহত বাঘের মতো খেপে উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের ভূখণ্ডে ভয়ঙ্কর হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। এবার বেদম চাপাকলে পড়ছে ইহুদিবাদী ইসরায়েল। তাই তো মাথা নষ্ট হওয়া অবস্থা নেতানিয়াহুর। আর এই কারণে রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলা করে বসেছে ইসরায়েলের বেপরোয়া বাহিনী। এবার আর রক্ষা নেই ইহুদিবাদী বাহিনী ইসরায়েলের। যে কোনো সময় রাশিয়ার ভূখণ্ড থেকে ভয়ঙ্কর হামলা হুঁশিয়ারি। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েল হামলা চালালে দ্রুত প্রতিশোধ নেবে ইরান। অন্যদিকে উত্তর গাজায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। আরো জানিয়ে দিব নিষেধাজ্ঞা সত্ত্বেও যেভাবে সামরিক শক্তি অর্জন করেছে ইরান। এবং 7 অক্টোবর সামনে রেখে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ সংঘর্ষ। এবং সবশেষ জানিয়ে দিব কিয়েভ ওডেসায় রাশিয়ার ড্রোন হামলা, যা বলল ইউক্রেন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েল হামলা চালালে দ্রুত প্রতিশোধ নেবে ইরান। ইসরায়েল যে কোনো সম্ভাব্য পদক্ষেপের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনী। রোববার তেহরানের সামরিক সূত্রে বরাত দিয়ে বার্তা সংস্থা ইরান জানায়, ইসরায়েল কোনো আক্রমণ চালালে ইরান তাৎক্ষণিকভাবে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে। ইরানের পরিকল্পনায় ভিন্ন ধরনের পাল্টা এবং নির্দিষ্ট হামলার ব্যবস্থা রয়েছে, যা ইসরায়েলের পদক্ষেপের প্রকারভেদ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের সামরিক সূত্রটি আরও জানিয়েছে যে ট্রু প্রমিস 2 অভিযানের সময় ইরান দেখিয়েছে যে তারা ইসরায়েলের যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম। প্রসঙ্গত, গত 1 অক্টোবর রাতে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি ইরানের সামরিক গুপ্তচর এবং গোয়েন্দা ঘাঁটিগুলো লক্ষ্য প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরসানেরও হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয়। এরপর থেকেই মোক্ষম জবাব দিতে ইরানের পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক ইরান ইসরায়েলের যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশ তাতে ভূখণ্ড ও জনগণের উপর এই মাত্রার হামলার বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না। নেতানিয়াহু বলেন, নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু আমাদের অধিকার নয়, এটি ইসরায়েলিদের দায়িত্ব। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবে পালন করবে। এমন পরিপ্রেক্ষিতে ইরানের এই বার্তা ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। সূত্র মেহের নিউজ এজেন্সি। উত্তর গাজায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনে জাবিলায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আর এজন্য উত্তর গাজা থেকে কয়েক হাজার ফিলিস্তিনি নাগরিককে ইতিমধ্যেই সরিয়ে নিয়েছে দখলদার বাহিনী। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টে জানিয়েছে, গাজায় গত বছর 7 অক্টোবরের যুদ্ধের পর থেকে জাবালিয়া ইসরায়েলি বাহিনীর এটি চতুর্থবারের মতো অভিযান। এই অভিযানটি মূলত হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার উপর চাপ সৃষ্টি করার প্রচেষ্টা অংশ, যাতে ইসরায়েলি বন্দীদের বিনিময়ে চুক্তি করতে পারে। যদিও ইসরায়েল আগের কোনো প্রচেষ্টায় সফল হয়নি। এই অবস্থায় উত্তর গাজা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার একটি মধ্যপন্থী পদক্ষেপ বলে মনে করছেন ইসরায়েলি গণমাধ্যম। এই পদক্ষেপের অংশ হিসেবে পুরো এলাকাটি একবারে খালি না করে ধীরে ধীরে কিছু অংশ খালি করা হচ্ছে। এটি আন্তর্জাতিক বিরোধী, বিশেষ করে যুক্তরাষ্ট্রের আপত্তি কমানোর একটি কৌশল হতে পারে। ইসরায়েলি বাহিনী জাবালিয়া চারপাশে অবরোধ তৈরি করেছে এবং শহরটিতে প্রবেশের আগে আর্টিলারি গোলা ও বিমান হামলা শুরু করেছে। এদিকে আইডিএফ ঘোষণা করেছে যে তারা আল মাওয়াশিস অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রম বাড়িয়েছে। সেখানে শরণার্থী শিবিরে অস্থায়ী হাসপাতাল এবং খাদ্য পানি ওষুধ সরবরাহ করা হয়েছে। এছাড়া উত্তর গাজা থেকে ফিলিস্তিনদের দক্ষিণে সরিয়ে নেওয়ার জন্য 2টি সড়ক পথ পুনরায় খুলে দিয়েছে আইডিএফ, যার একটি সালহ আল দিন সড়ক এবং অন্যটি আল রশিদ উপকূলীয় সড়ক। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ অঞ্চল নির্দেশ করতে মানচিত্র প্রকাশ করেছে। এই অপসারণের কাজটি সেন্ট্রাল গাজার কিছু অংশ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার একদিন পর শুরু হয়েছে, যেখানে আইডিএফ 252 নম্বর ডিভিশন ব্যবহার করে নিষেধাজ্ঞা সত্ত্বেও যেভাবে সামরিক শক্তি অর্জন করছে ইরান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমে ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে। সম্প্রতি ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এটিকে ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি বলে উল্লেখ করেছেন ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হামলার কৌশলগত দিক বিশ্লেষণ করে আমেরিকা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলছে, এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র এমনভাবে ছোড়া হয়েছে যেটি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলছে।
ইসরায়েলি বাহিনী সবার আগে ঘনবসতি এলাকায় হামলা ঠেকাতে চেয়েছে এবং তুলনামূলক কম ঘনবসতি এলাকায় ঝুঁকে পড়তে পারে। এজন্য বেশ কয়েকটি বিমান ঘাঁটি যেগুলো তুলনামূলক কম ঘনবসতি এলাকা সেগুলো সুরক্ষা নিশ্চিত করতে পারেনি ইসরায়েল। তেল আবিবের কাছে গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছেও আঘাত করতে সক্ষম হয় ইরানি ক্ষেপণাস্ত্র। তেহরান এক বিবৃতিতে জানিয়েছে, জুলাই মাসে তেহরানের হামাসের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা এবং বৈরুতে হিজবুল্লাহ শীর্ষ নেতা হত্যার জবাব দিতে এই হামলা করেছে তারা। আগে থেকে ইসরায়েল বা আমেরিকার জন্য একটা বড় মাথা ব্যথার জায়গা ছিল ইরান। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি অথবা সিরিয়া ও ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী অস্ত্রশস্ত্রের পেছনে ইরানের সম্পৃক্ততার কথা এসেছে বারবার। ইরানের সন্ত্রাস বাহিনী বা অস্ত্রশস্ত্র দিয়ে পশ্চিমাদের উদ্বেগ ছিল অনেক আগে থেকে। আয়রন ডোম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে ইরানের হামলায় পুরোপুরি ঠেকাতে পারেনি ইসরায়েল। কিন্তু দীর্ঘদিন ধরে বহু ধরনের নিষেধাজ্ঞায় থাকা ইরান কিভাবে অস্ত্র পাচ্ছে বা তৈরি করছে, ইরানের বর্তমান অস্ত্রের সক্ষমতার পেছনে যেসব বিষয় কাটতেছে সেটা জানতে একটু পেছন থেকে ঘুরে আসতে হবে। 7 অক্টোবর সামনে রেখে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ ও সংঘর্ষ। গাজা ইসরায়েলি যুদ্ধে 1 বছর পূর্তি 7 অক্টোবর। এই যুদ্ধে বন্ধ চান বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। তাই ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে ফ্রান্সের প্যারিস থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ইতালি, রোম সহ নানা দেশের হাজারো মানুষ বিক্ষোভ করছে। বিক্ষোভের কোথাও পুলিশ বাধা দিয়েছে, কোথাও শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে, আবার কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নতুন ঘটনা ঘটছে। আল জাজিরা খবরে বলছে, শনিবার যুক্তরাষ্ট্রে ও ইউরোপ জুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমেছে, বিক্ষোভ করেছে। লন্ডনের ডাউনিং স্ট্রিট অভিমুখে পুলিশের কড়া পাহারায় কয়েক হাজার মানুষ বিক্ষোভে মিছিল করে। সে সময় পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। ফিলিস্তিনি সমর্থক বিক্ষোভকারীদের ইসরায়েলের সমর্থক বিক্ষোভকারীদের পাশ কাটিয়ে যেতে দেখা যায়। বিক্ষোভকারীরা প্রতিবন্ধকতার পার করতে যেতে চাইলে পুলিশ বাধার মুখে পড়ে। লন্ডন মেট্রো পুলিশ বলছে সেখান থেকে কমপক্ষে 17 জনকে আটক করা হয়। জার্মানির সংবাদ সংস্থা ডিপিএ বলছে, দেশটির হামবুর্গ শহরে ফিলিস্তিন ও লেবাননের পতাকা নিয়ে 950 জন শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের অনেকে হাতে ফিলিস্তিনি ও লেবাননের পতাকা দেখা গেছে। তারা এই সময় গণহত্যা বন্ধ করুন বলে স্লোগান দেয়। এদিকে প্যারিসের রিপাবলিকান প্লাজার ফিলিস্তিনি ও লেবাননের নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে কয়েক হাজার মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ অংশ নিয়েছে। এ সময় অনেক ফিলিস্তিনি হাতে স্টপ দ্য জোনেসাইড, ফ্রি প্যালেস্টাইন, হ্যান্ডস অফ লেবানন লেখা পোস্টার দেখা যায়। কিয়েভ ও ওডেসায় রাশিয়ার ড্রোন হামলা, যা বলল ইউক্রেন। রাশিয়ার সেনাবাহিনী শনিবার রাতে ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ এবং কৃষ্ণসাগর উপকূলীয় অঞ্চলীয় বন্দরনগরী ওডেসার অবকাঠামো। রোববার এক বিবৃতিতে অভিযোগ করেছে ইউক্রেনীয় কর্মকর্তারা। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, ওডেসায় একাধিক ধাপে চালানো ড্রোন হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন এবং বেশ কয়েকটি গুদাম ও মালবাহী ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আক্রমণের কারণে কয়েক ঘন্টা ধরে পুরো দেশে বিমান হামলা সতর্কতা জারি ছিল। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিভিন্ন অঞ্চলে হামলা চালানো রাশিয়া 87টি ড্রোনের মধ্যে কমপক্ষে 56টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এছাড়া আরও 25টি ড্রোন ইলেকট্রিক জ্যামিংয়ের কারণে হারিয়ে গেছে, তবে এর বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যদিকে রাজধানী কিয়েভ শহরে সামরিক প্রশাসক সহ সেই পক্ষ জানিয়েছে, রাজধানীর লক্ষ্য করে পাঠানো সমস্ত ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে কোনো আহতের খবর পাওয়া যায়নি। এদিকে শনিবার রাতে কিয়েভ ও আশপাশের অঞ্চলের জন্য বিমান হামলা সতর্কতা 3 বার ঘোষণা করা হয়। যে সতর্কতা সব মিলিয়ে মোট 5 ঘন্টারও বেশি সময় ধরে চলছে, যোগ করেন পক্ষ। তবে রয়টার্স স্বাধীনভাবে এই তথ্যগুলো যাচাই করতে পারেনি। বার্তা সংস্থাটি জানিয়েছে, রাশিয়ার ইউক্রেনের তাদের পূর্ণাঙ্গ আক্রমণের সময় বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা বিষয়টি অস্বীকার করেছে, যা 2022 সালে ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল। তবে তারা নিয়মিতভাবে ইউক্রেনের সামরিক অবস্থান, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বোমা হামলা চালিয়ে যাচ্ছে।